এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম 1 মে 2024 সন্ধ্যা 7টা, তার আগে 30 এপ্রিল 2024 24 ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে, যেখানে 72% মুসলিমের বাস যে জেলায়, সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিল। আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল। তার প্রতিবাদ করে তৃণমূলের এইসব জেলার এমএলএ নেতা, অনেক বড় বড় এখন কোঅর্ডিনেটর হয়েছে, তারা কোনোদিন মুখ খুলেনি। এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল। তাই সেদিন আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল, তার 24 ঘন্টার মধ্যে আমি বলেছিলাম, যোগী আদিত্যনাথজি, এটা ইউপি না, এটা বাংলার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আমরা বসবাস করি, আমরা কোন সাম্প্রদায়িক রাজনীতি করিনি, কোনদিন করব না। কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান, আমি হুমায়ুন কবির মাত্র 2 ঘন্টা সময় নেব। নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না। আপনারা ভরসা রাখতে পারেন। দর্শক শুনলেন যে আভাসটা আরামবাগ টিভি 2 দিন আগেই দিয়েছিল, সেটাই কিন্তু মিলল। আরামবাগ টিভি অর্থাৎ আমি বলেছিলাম যে 31শে জানুয়ারি প্রকাশ্য সভাতে হুমায়ুন কবির ক্ষমা চাইতে চলেছেন। উনি 2024-এ যে মন্তব্য করেছিলেন, আমরা 70 ওরা 30 বলে, যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এবং এই যে সেই ভিডিও 2024 1 মে, তো এটা নিয়ে তো অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এবং এখন যখন জোটের কথা বলা হচ্ছে, সেখানে জোট সঙ্গী হিসেবে যারা আসতে চাইছে তাদের মধ্যে আইএসএফ এবং সিপিএম, তারাও তো প্রশ্ন তুলেছিল যে হুমায়ুন কবির যেখানে এই কথা বলতে পারেন, তো তার সঙ্গে আমরা কি করে জোট করি। তো এত সবের পরেও যখন জোটের বিষয়টা সামনে আসছে, ঐক্যবদ্ধ হতে চাইছে এই সব দলগুলো, তো তাহলে কি করে এটার সমাধান হবে? তো হুমায়ুন কবির কি ক্ষমা চাইবেন ওই মন্তব্যের জেরে? কারণ এটাও শুনেছিলাম আইএসএফ বা সিপিএম তাদের তরফ থেকে বলা হচ্ছিল যে হুমায়ুন কবিরকে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তো যখন জোটের বিষয়টা এতটা এগোচ্ছে, তাহলে কি করবেন হুমায়ুন কবির? তো আমি সূত্রে খবর নিয়ে যেটা আর কি জানতে পেরেছিলাম, সেটাই বলেছিলাম যে 31শে জানুয়ারি নিজের জেলাতে যে সভা করতে চলেছেন হুমায়ুন কবির, সেখানে ওই মন্তব্যের বিষয়ে ক্ষমা চাইতে পারেন প্রকাশ্যে। তো তাই কিন্তু আজকে দেখলেন, যদিও গতকালকেই আরামবাগ টিভিতে যে ইন্টারভিউ উনি দিয়েছেন, সেখানেও ইঙ্গিতটা দিয়েছিলেন যে আজকে ক্ষমা চাইবেন। তো আজকে কিন্তু সেটা আমরা সত্যিই দেখতে পেলাম। প্রকাশ্য সভাতে উনি ওনার সেই যে মন্তব্য, তার ব্যাখ্যাও দিয়েছেন যে কেন এই মন্তব্য করেছেন। তো
তো যাই হোক, কারণ যাই থাক, উনি যেটা বললেন, যেটা বলেছি ভুল করেছি, আমি করজোড়ে ক্ষমা চাইছি, এবং সেই সঙ্গে এটাও বললেন যে আগামী দিনে হুমায়ুন কবির এমন কিছু মন্তব্য করবে না যেটা সাম্প্রদায়িক, যেটা উস্কানিমূলক, সেটা কিন্তু করবে না হুমায়ুন কবির, সেই ভরসা রাখতে পারেন। দর্শক, ভরসা রাখতে চাই তো আমরাও, কেন এই ধরনের সব মন্তব্য করবেন? আমরা সবাই আছি, মিলেমিশে আছি, থাকতে চাই, হিন্দু মুসলিম বা অন্য ধর্মের মানুষ সবাই একসঙ্গেই থাকতে চাই। পলিটিক্স হবে পলিটিক্সের মতো, কিন্তু তার বাইরে তো আমাদের তো একটা আলাদা পরিচয় তো আছে। আমরা বাঙালি, আমরা তো একসঙ্গে থাকতে চাই, আমরা তো সৃষ্টিশীল, আমরা তো ধ্বংসের লোক না। তো কেন এই বিভাজন, কেনই বা এইরকম বিদ্বেষ? আমরা একসঙ্গে থাকতে চাই। ফলে হুমায়ুন কবির যদি মনে করেন যে যেটা বলেছি সেটা ভুল করেছি, এতে একটা অংশের মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং এটা বলা আমার ঠিক হয়নি, আমি আর এইরকম কখনো বলবো না, আমি কারো ইন্ধনে বলে ফেলেছি এবং আমার একটা অন্য খারাপ লাগার জায়গা ছিল, সেই জায়গা থেকে বলে ফেলেছি। কিন্তু যাই করি, কারণ যাই থাক, আর এই ধরনের কোনো কথা আগামী দিনে বলবো না। যদি এটা ভেবে উনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা ভালো, এবং প্রত্যেকেই যদি এইভাবে চলেন, তাহলে দাঙ্গা হাঙ্গামা অশান্তি এইসবের কোনো প্রশ্ন আসে না। তো যাই হোক, উনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এখন এই ক্ষমাকে ক্ষমা হিসেবে কতটা নিতে পারবেন অন্য অংশের মানুষ যারা আঘাত পেয়েছিলেন সেই দিনে, সেটা তাদের বিষয় বা সেটা দেখার বিষয়। যাই হোক দর্শক, উনি এটা বলেছেন, শুধু এটাই না, এর সঙ্গে আজকে ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসদের ওপরে যে আক্রমণ হয়েছে সেটা নিয়েও কিন্তু আজকে উনি কথা বলেছেন, সেটার মানে ওই যে ঘটনা তার নিন্দা করেছেন, এবং সেই সঙ্গে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের কি ভূমিকা বলেছেন, এবং এনআইএর যে ব্যাপার যেটা শুনেছেন বেলডাঙ্গা কাণ্ডে, সব মিলিয়ে একটা মন্তব্য করেছেন। দর্শক কি বলেছেন আপনাদেরকে একটু শোনাই। হুমায়ুন কবির সম্পর্কে যে ধারণা, যে প্রচার আছে, সেখান থেকে যেন একটু অন্যদিকে বেরোতে চাইছেন হুমায়ুন কবির। তো তার মধ্যে আজকে ওই যেটা বলছিলাম, শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কি বলেছেন শুনুন। নৃশংসভাবে কি করে খুন হলো, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে খুন হলো, আপনার দলের এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আপনার দলের এমএলএ ফারাক্কার মনিরুল ইসলাম এখন লম্পজম্প করছে সামনে, সেদিন সে কি করছিল? আপনার প্রশাসন, আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি এসপি আনন্দ রায় সেদিন কি করছিল? আপনার শামশেরগঞ্জ থানার ওসি সেদিন কি করছিল? কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো? তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন? আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপদে ফেলে দেন। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি। আপনার পুলিশ 13টা তর্তটা যুবক যাদের 22 থেকে 30 বছর বয়স, তাদেরকে আপনার পুলিশ চার্জশিট দিয়ে লাইফার করে দিল। 13টা ফ্যামিলি শেষ হয়ে গেল। হরগোবিন্দ দাস খুন হলো, তার ছেলে চন্দন দাস খুন হলো, সেটা যেমন আমরা কোনো মতেই মানতে পারি না, জঘন্যতম খুন, তেমনি এটাও আমরা বলবো আপনার ব্যর্থতা, আপনার প্রশাসনের ব্যর্থতা। বেলডাঙ্গাতে আজকে এনআইএ এসছে, আপনার পুলিশ তটস্থ হয়ে গেছে, ভয়ে ঘুরে বেড়াচ্ছে আইসি বেলডাঙ্গা, ভয়ে ঘুরছে, এসপি খোঁজ নিচ্ছে এনআইএ এসে কি করবে। তো দর্শক বুঝছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস যে খুন হয়েছেন সেটারও প্রতিবাদ করছেন হুমায়ুন কবির, এবং সে সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মানে উনি যেটা বলার চেষ্টা করছেন যে আসল লোকেদেরকে গ্রেপ্তারই করা হয়নি, কিছু ছেলেকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে সঠিক তদন্ত হয় না, এবং বেলডাঙ্গার কাণ্ডটাও উল্লেখ করে বললেন। মানে এখানে পুলিশের যে ভূমিকা সেটা পালিত হয় না, সবই ওই নিজের মতো করে আইনকে চালানো। ফলে দর্শক, আমি যেটা বলতে চাইছি, এক হচ্ছে সেদিনের মন্তব্যের ক্ষমা চাওয়া, দ্বিতীয়ত যে খুন করা হয়েছে দুই হিন্দুকে তারও প্রতিবাদ করা। এটার মাধ্যমে হুমায়ুন কবির তিনি তার একটা অন্য বার্তা তিনি যেন কোথাও একটা দেওয়ার চেষ্টা করছেন, অন্য বার্তা।
যে হুমায়ুন কবির মানে দাঙ্গাবাজ, জিহাদি, বাবরি মসজিদ কেন করবেন, সুতরাং একেবারে কট্টর, এই যে ব্যাপারটা, উনি ওই জায়গা থেকে বেরিয়ে বাবরি মসজিদের ব্যাপারে ওনার একটা আলাদা অবস্থান আছে। ওনার বক্তব্য যে এ তো কোর্টের তো কোনো তো নিষিদ্ধ ব্যাপার নেই যে বাবরি মসজিদ করা যাবে না, সেটা আমি করছি, তো সমস্যা কোথায়? রাম মন্দির হয়েছে ওখানে বিতর্কিত জায়গাতে, তো আমরা কোনো তো করিনি, কোনো তো বিরোধ করিনি। কালকেই বলেছেন ইন্টারভিউয়ে, মোদিজি মানে উদ্বোধন করেছেন, আমরা তো কোনো করিনি, বিরোধ করিনি, ওখানে হয়েছে। কিন্তু বাবরি মসজিদ তো করতে তো কোথাও বাধা নেই, তো করছি, তো সমস্যা কোথায়? ওই জায়গাতে উনি কিন্তু স্থির আছেন। কিন্তু বাদবাকি যেগুলো যেটা বলার চেষ্টা করছেন, এটাও শুনলাম কদিন আগে বলেছেন, এই যে বাংলাতে ওই জেলাতেই রাম মন্দির হচ্ছে ভালো, তো আমার কোঅপারেট প্রয়োজন হলে করব। সুতরাং রাম মন্দির কোথাও হলে আমার কোনো আপত্তি নেই, ওখানে মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, সমাধান করে দিয়েছে কোর্ট, তাতেও আমার কোনো আপত্তি নেই। তো আমাদের একটা, ওনার বক্তব্য যে আমাদের একটা খারাপ লাগার জায়গা আছে, মসজিদ ভাঙা হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমরা এখানে একটা করব, যেহেতু কোর্ট বাধা দেয়নি, তো সমস্যা কোথায়? এটা হচ্ছে ওনার অবস্থান। কিন্তু তার বাইরে উনি যেভাবে মানে বিতর্কের মধ্যে পড়েছিলেন, এই 70, 30 ইত্যাদি, সেই জায়গা থেকে কিন্তু সরতে চাইছেন, মানুষের কাছে পরিষ্কার করতে চাইছেন, চাইছেন যে ওটা আমার একেবারে মনের কথা না। কারণ আমি আরও উদাহরণ আজকে এখানে দিয়েছেন যে হিন্দু একজন কি আক্রান্ত হয়ে পড়েছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ইত্যাদি। এটা হচ্ছে হুমায়ুন কবির কোনো সাম্প্রদায়িক কোনো এরকম না। কেউ প্রচার করেন আমার সম্পর্কে, তবু আমি সতর্ক থাকবো, কারো ইন্ধনে, কারো প্ররোচনায় এমন কিছু মন্তব্য করব না যাতে করে অন্য অংশের মানুষ আঘাত পেতে পারেন বলে এইরকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আজকে হুমায়ুন কবির। তবে দর্শক, এটা তো হচ্ছে একটা পার্ট, কিন্তু সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আজকে খুব দুষেছেন, খুব দেখেছেন। একেবারে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নাম করে আজকে কিন্তু অনেক কথা বলেছেন। দর্শক খুব চড়া ভাষাতে বলেছেন। কি বলেছেন একটু শোনাই, তারপর আমি ব্যাখ্যাতে আসব। দেখুন, অভিষেক ব্যানার্জির নাম ধরে মমতা ব্যানার্জির ব্যাপারে, তোলাবাজি ইত্যাদি নিয়ে এবং রেজাল্টের ব্যাপারে কি বলেছেন শুনুন। আর দরকার নেই, আগামী দিনে আপনার কুর্সিটা কেড়ে নেব, কুর্সি থেকে হটাবো, তারপরে এরকম হাজারো লোহাঘাটের ব্রিজ অটোমেটিকলি করবে, আমলারা করতে বাধ্য হবে। শুধু নির্দেশ দেব, সেই নির্দেশ পালন করতে হবে। আপনি শুধু তোলাবাজির ভাগ খাবেন, 70 আর 25, 75 আর 25, আর আপনার নাম করে আপনি ল্যান্ড দপ্তরের মন্ত্রী, আপনার ল্যান্ড দপ্তরের বেলারোরা কিভাবে মানুষের রক্ত চুষে খাচ্ছে। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার দিন, আরে লক্ষ্মীর ভান্ডার আপনি কার টাকায় দেন? মমতা ব্যানার্জি, আপনার বাবার নাম ছিল কমলেশ্বর ব্যানার্জি, তার টাকায় দেন? আপনার কত বিঘি জমি ছিল? আপনার বাবার কত বিঘি জমি ছিল? আপনার ভাইপুর কি ব্যবসা ছিল 2014 সালের আগে? আজকে আপনার ভাইপু বড় করে বলতো 10 টাকার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে, উনি নাকি নিজে ভারতবর্ষের সংবিধানের জুডিশিয়ালের পুরো নির্দেশ ছাড়াই উনি গলায় ফাঁসি লাগিয়ে ঝুলে যাবে। আপনার যে কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে বলছে, আপনার কোম্পানি, আপনার যে ডাইরেক্টর ছিল সুজয় কৃষ্ণ ভদ্র, সে কতদিন জেলের ঘানি টানলো? তার বক্তব্যতে যে কোম্পানির বিরুদ্ধে যে চার্জশিট, 1065 পাতার যে চার্জশিট, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 73 জায়গায় নাম আছে, 73 জায়গায়। আর হিন্দু বুথে যান, মমতা ব্যানার্জি যেখানে ভবানীপুরে নির্বাচিত হয়, সেখানে হায়েস্ট ভোট কত পার্সেন্ট হয় জানেন? 58%, 58%। অন্য এভারেজ যে কোনো হিন্দু বুথে দেখুন 70%-এর বেশি পোল হয় না। তাহলে মুসলিমরা কিন্তু সোনাতে খাদ দিয়ে গহনা বানাতে হয়, কিন্তু মুসলিমরা বুথে বুথে কোনো খাদ রাখে না, কোনো ত্রুটি রাখে না। ঘুগনি মুড়ি খেয়ে 80 থেকে 90% ভোট পোল করে আপনাকে সরকারে বসায়। সেই মুসলিমদের আপনি শুধু মিথ্যাচার, ওবিসি থেকে নাম বাদ দিবেন, ওয়াকফ বোর্ডের আইন মানব না বলে মানবেন, আবার এসআইআর করব না বলে এসআইআর করিয়ে আপনাদের অযোগ্য লোকদের বিএলই নিয়োগ করে ভুল পথে লোড করে তাদের আননেসেসারি হিয়ারিং করে তাদের হয়রানি করবে।
আর সেই মুসলমানরা আপনাকে আবার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে? কোনো মতেই না। আর মুসলিম ভাইরা আপনাদেরকে যখনই বলবে যে তোমরা ভোট কাটুয়া, ওরা একটাই পুলিশ শিখেছে যে তোমরা মমতা ছাড়া তোমাদের উপায় নেই, মমতাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে বিজেপি এসে যাবে। আমি বলছি বিজেপি আসবে না, বিজেপিকে রোখার দায়িত্ব আমরা নেব। আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব। 250-এর লম্ফঝম্প অভিষেককে বুঝাবো 1 মন ধানে 1 কেজি চাল। আগামী দিনে রোধ করো। হুমায়ুন কবির বাজি রেখে বলছি, তোমার যতই অর্থতা, যতই তুমি র্যাম তৈরি করে বক্তৃতা করো, আগামী তুমি যেখানে বক্তৃতা করবে তার 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজনৈতিক ভাবে লেখা যাচ্ছে। শুনলেন দর্শক, অভিষেক মমতা সম্পর্কেও ডিরেক্টলি অ্যাটাক করেছেন এবং সেই সঙ্গে বলেছেন মুসলিম ভোট কতটা ফ্যাক্টর এই দলের ক্ষেত্রে। এবং উনি ঠিক ওনার লাইন ধরেই কথা বলছেন যে আমরা বিজেপিকেও আটকাবো, তোমাকেও আটকাবো, বিজেপিকে 100-এর মধ্যে, তোমাকে 50-এর মধ্যে। মানে মানে সব মানে আজকে আমি বক্তব্য শুনছিলাম হুমায়ুন কবিরের, মানে ওনার যা পলিটিক্যাল অবস্থান, ওনাদের যা টার্গেট, ওনাদের যে সেকশনকে টার্গেট করে ওনারা এগোচ্ছেন, ঠিক লাইন মেনটেন করে কথা বলা। এতক্ষণ বক্তব্য রেখেছেন, আমি কিন্তু একটাও এরকম কোনো পয়েন্ট পেলাম না যেটা ট্রোলিংয়ের ব্যাপার হতে পারে, কেউ অন্য প্রশ্ন তুলতে পারে, দেখলাম না। পুরো দিশা মেনে দেখুন, ওনার অবস্থান ওনার মতো, হয়তো বলেন এই কথাটা উনি কেন বলবেন, সেটা ওনার অবস্থান, ওনার দলের অবস্থান নিয়ে আপনাদেরকে বিচার করতে হবে। ওনার অবস্থান অ্যান্টি বিজেপি, অ্যান্টি টিএম, সুতরাং সেই মধ্যে করে কথা বলবেন। কিন্তু সব লাইন মেনটেন করে এত এভাবে কথা বলে গেছেন, বুঝতেই পারছেন গলার যে আওয়াজ এবং যেভাবে আগুন ঝরা বললে যেটা বোঝায় একজন পলিটিশিয়ান হিসেবে। তো এইভাবে কিন্তু কথা বলে গেছেন, ডিরেক্টলি অ্যাটাক করে গেছেন এবং বাস্তবটাকে বোঝানোর চেষ্টা করেছেন যে মুসলিম ভোট ছাড়া এই দলটার কিছু নেই। এবার কিন্তু আর সেই সব হবে না। ওই র্যাম করে আর করে অভিষেক ব্যানার্জি বিরাট করে করুন, যেখানে করবেন 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা যে জোট বা জোট সঙ্গী, সে তার মাধ্যমে আমরা কিন্তু সেখানে পাল্টা জবাব দেবো। মানে ডিরেক্টলি হেড অন নেওয়ার চেষ্টা করছেন টিএমসি দলের যারা আছেন তাদের সঙ্গে। এক মনে কত চাল সেটা কিন্তু বুঝিয়ে দেবো, এটা বলেছেন। ফলে দর্শক, হুমায়ুন কবির আজকের এই প্রোগ্রাম, তার মাধ্যমে দলকে অনেকটাই চার্জ আপ করেছেন। জমায়েত যথেষ্টই হয়েছে ওনার নতুন দল হিসেবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং ব্রিগেডও একটা সভা করতে চাইছেন ওনারা, সেটা বলেছেন পুরো জোটটা হয়ে গেলে সেখান থেকে আমরা আরও লড়াইটা করব, মমতা ব্যানার্জির পলিটিক্যাল মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবো, সেটাও কিন্তু বলেছেন। আর যদি জোটটা যেটার কথা হচ্ছে, যে জোটে কারো আবার নতুন করে অ্যালার্জি এসে থাকে, যদি না তারা আসেন, সেক্ষেত্রে হুমায়ুন কবির একাই লড়তে পারেন, সেটাও কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ নিজের দম বা এনার্জি উনি কিন্তু দেখানোর চেষ্টা করেছেন। তবে অন্যরা কে কী দলে আসবেন সেটা জানি না, কিন্তু আজকে ওখানে যে প্রোগ্রামটা হয়েছে, যেটা দেখলাম দর্শক, এখানে কিন্তু মিমের লোকজনদেরকে দেখলাম এখানে মানে একসঙ্গে থাকতে, এবং সেই সঙ্গে ববি হাকিমের যিনি জামাই ছিলেন তাকেও কিন্তু দেখলাম এখানে থাকতে। তার মানে আস্তে আস্তে অন্যদের ঘর থেকে ভাঙা বা কেউ এগিয়ে আসা, সেটা কিন্তু হচ্ছে। দল কিন্তু ভারী হচ্ছে। মিমের তরফ থেকে যে জয়েনিং, মিমের রাজ্যে যারা দায়িত্বে আছেন তারাও ওখানে ছিলেন, তাকে হুমায়ুন কবিরকে তারাও গ্রহণ করছেন, সেটাও তারা বলেছেন। দর্শক, আমি একটু ভিজুয়াল দেখাই মিমের কি বক্তব্য, সামান্য একটু মানে স্লোগানিং যে ব্যাপার স্যাপার। আর ববি হাকিমের জামাই যিনি ছিলেন বলছি, কারণ পারিবারিক একটা বিতর্কের বিষয় আপনারা জানেন। তো দেখুন কি হয়েছে। আজকে আমাদের মিম পার্টির তরফ থেকে হুমায়ুন কবির সাহেবকে বরণ করে নিলাম। আসসালামু আলাইকুম। শুকরিয়া। ইয়াসির হায়দার জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ। জেইউপিতে যোগদান কেন আজকে? জেইউপিতে যোগদানের একটাই কারণ কি, আমি মানুষের জন্য কাজ করতে নেমেছি। প্রত্যেকবার যখনই আমি রাজনীতিতে ছিলাম, রাজনীতিতে এখনো আরো এগিয়ে যাব। জেইউপি ইজ দ্য প্ল্যাটফর্ম যেখানে আমি মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের সাথে এখানে থাকতে এসেছি। আর আমাদের
অভিভাবক আমাদের লিডার হুমায়ুন কবির সাহেবকে সামনে রেখে উনি যা যা ইনস্ট্রাকশন যা যা ডাইরেকশন দেবেন আমি সব ওনার ডাইরেকশনের মতন কাজ করব। আর পশ্চিম বাংলায় যেটা বলেন একটা চেঞ্জের দরকার, তো হুমায়ুন কবির সাহেব ইজ দ্য চেঞ্জ। আর আমার সাথে শোয়েব কবির আমাদের ইউথের ফেস আছেন, উনি সবাই আমাদের যারা এখানে কর্মীরা আছেন আপনারা সবাই দেখেছেন যত ভিড় আজকে, সংখ্যায় সংখ্যায় এত হাজার হাজার মানুষ যারা এসেছেন। তো আরও সব কথা বলেছেন এবং তৃণমূলে উনি ছিলেন সেই সম্পর্কেও একটা কথা বলেছেন যে ওই দলটা দল না, ওই সেলিব্রিটি যারা আছেন টলিউডে তাদেরকে ফেস করে একটা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, দলের সেই মর্যাদাও নেই আর দলের যা ব্যবস্থা সেটা নিয়েও উনি বলেছেন। তো উনিও কিন্তু এই হুমায়ুনের পার্টিতে জয়েন করলেন এবং এটাও খবর ভোট ঘোষণা হওয়ার পরে নাকি টিএমসিরও অনেকে মানে যোগ দেবেন বলে এখন থেকে লাইন করে রাখছেন, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার। তারা নাকি অনেকে অপেক্ষা করছেন টিএমসি কী করে, টিকিট দেবে কি দেবে না, তো সেটা দেখে নাকি তারাও ঝাঁপাবেন। এখন কে কেমন না কেমন তার থেকেও তৃণমূল ভেঙে যদি আসে তাতে তৃণমূল দুর্বল হয়, হয়তো সেক্ষেত্রে অত বাজবিচার না করে হয়তো দরজা খুলে রাখতেও পারেন হুমায়ুন কবির। কারণ ওই যে বললাম শত্রুপক্ষ দুর্বল হলে সেটা তো মঙ্গলের, পরে বাজবিচার করা যাবে। যদি কেউ আসতে চান হয়তো নেওয়ার চেষ্টা করবেন হুমায়ুন কবির দলে দলে, কারণ তারও সংখ্যা বাড়াতে হবে আর ওদিকে দুর্বল হলে বেটার। তো এটাও শুনছি ওনাকে নাকি অলরেডি ফোনাফোনি করে রাখছেন, দাদা কাউকে কিছু বলবেন না, কেউ কেউ বলছেন আমাকে ওই সিটটা একটু দেওয়ার ব্যবস্থা করবেন, দেখি কী করছে টিএমসি তারপরে আসবো। তো এখন অনেকেই এরকম নাকি লাইন আপ করছেন। ফলে এখন যাদেরকে দেখছেন জয়েনিং এটা অল্প সংখ্যায় হয়তো, কিন্তু ভোট ঘোষণা হওয়ার পরে বিশেষ করে টিএমসির প্রার্থী ঘোষণা হওয়ার পরে দেখবেন হুমায়ুন কবিরের ছত্রছায়াতে হয়তো আরও মানুষ আসতে চলেছেন। ফলে সব মিলিয়ে দর্শক বাংলার পলিটিক্সে নতুন একটা সমীকরণ, নতুন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে। আর একটা বিষয় অনেকে ভেবেছিলেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ ইস্যুকে দিয়ে শুরু করলেন, কিন্তু উনি টানতে পারবেন তো ইস্যুটাকে, নাকি সব কিছু থিতিয়ে যাবে। কিন্তু নিশ্চয়ই আপনারা পরখ করছেন বাবরি মসজিদ এটা তো একটা ইস্যু, ওটা একটা তো ইস্যু, কিন্তু ওটাকে বেশ করে এখন পলিটিক্যাল যাত্রা, এটা হচ্ছে একটা অন্য পথ। তো সেই পথ ধরে হুমায়ুন কবির নিজেকে কিন্তু চর্চার মধ্যেই রেখেছেন সেই 22শে ডিসেম্বর থেকে আজকে 31শে জানুয়ারি। ভোট তার খুব বেশি দেরি নেই, ফলে উনি কিন্তু টেম্পোটা ধরে আনতে পেরেছেন, এগিয়ে নিয়ে কিন্তু যাচ্ছেন। তারপর তো আবারও কাজ হবে, আরও অনেক কিছু বলবেন। ফলে উনি কিন্তু হারিয়ে যাওয়া, থেমে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া মানে যারা এরকম ভাবছিলেন সেটা কিন্তু দেখছি না। মানে ভোটে কিন্তু উনি বিরাট একটা জায়গা নেবেন, একটা বিরাট জায়গা কিন্তু উনি নেবেন। আর যদি জোটটা হয়ে যায়, এই আইএসএফ 12 যারা সবাই জোটটা যদি পুরোপুরি হয়ে যায়, এখানে তো মিমকে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আবারও বলছি বাংলার পলিটিক্সে 26-এর ইলেকশনে একটা নতুন মাত্রা যোগ হবে। আর যাই হোক টিএমসি ক্ষমতায় আসার ক্ষেত্রে কিন্তু বিরাট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। কে ক্ষমতায় আসবে সেটা এক্ষুনি বলতে পারি না। হুমায়ুন বলছেন যে বিজেপি 100-এর বেশি হবে না, 50-এর বেশি টিএমসি হবে না। অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না, বা কে ক্ষমতায় আসতে পারবে শেষ পর্যন্ত সেটাতে বলতে পারছি না। কিন্তু টিএমসির ক্ষমতায় আসা যে সহজ না এটা কিন্তু বলতে পারি। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং হুমায়ুন কবিরের আজকের ক্ষমা চাওয়া বা অন্য যেসব মন্তব্য যদি এ নিয়েও কিছু বলার থাকে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।